জীবন কখনো থেমে থাকে না। যত ঝড় তুফানে আসুক না কেন নিজের গতিতেই এগিয়ে যায়। সময়ের সে স্রোতে ফেলে রেখে যায় কিছু তিক্ত স্মৃতি, যা মনে হলে বুকের ভেতর রক্তক্ষরণ হয়। কিন্তু বাইরের পৃথিবীর সামনে মুখে নিষ্প্রভ হাসি ধরে রাখাই মানুষের নিয়তি। এই নিষ্ঠুর নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। 5 বছর পর আজ ঢাকায় ফিরছে রাশা। বাবার পাঠানো প্রাইভেট গাড়িতে চট্টগ্রাম থেকে ঢাকার পথে জানালার কাছে হেলান দিয়ে রাতের অন্ধকারে হারিয়ে গেছে তার চিন্তা। এই শহর, এই জীবন তো তার প্রাপ্য ছিল না। জীবনের প্রতিটি রং যেন পিকে হয়ে গেছে। অনুভূতিহীন এক শূন্যতায় বন্দী হয়ে পড়েছে সে। বাবার অনুরোধে ফিরে এসেছে, না হলে এই শহরে পথ সে আর কখনো মাড়াতো না। এই শহর অনেক কিছু কেড়ে নিয়েছে তার কাছ থেকে। কৈশোরের নির্ভেজাল দিনগুলো থেকে যৌবনের পদার্পণ পর্যন্ত তার জীবন ছিল এক দীর্ঘ দুঃস্বপ্ন। সামনে তার বড় ভাই এক মনে গাড়ি চালাচ্ছে। স্বয়ং বাড়ির বড় ছেলে নিজে তাকে নিতে এসেছিল বিদায় আর দেরি করতে পারেনি। রাতেই রওনা হয়েছে। অতীতের স্মৃতি মনে আসতে বাম হাতের কবজির কাছে থাকা একটি দাগে চোখ পড়ল। দাগটি প্রায় মিলিয়ে গেলেও তা তার কষ্টের বোবার সাক্ষী হয়ে রয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে মাথায় ব্যথা অনুভব করলো। মাইগ্রেন আবার ফিরে এসেছে। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সেই চেনা অস্বস্তি তার মনকে ভারাক্রান্ত করে রাখলো। গাড়ি ব্রেক করায় আমায় বার ঘুম ভেঙে হালকা আসলো। সামনে বসা তার বড় ভাইয়াকে গুমু গুমু কণ্ঠে বলল, আমরা কি পৌঁছে গেছি বড় ভাইয়া? রেহান খন্দকার, রাশার বড় চাচার ছেলে বলল, না পাখি, গাড়িতে গ্যাস লাগবে, তাই গ্যাস পাম্পের কাছে থামিয়েছি। তবে চিন্তা করো না, আর মাত্র আধা ঘন্টার পথ, পরে আমরা বাড়িতে পৌঁছে যাব। আচ্ছা, তুমি তোমার কাজ করো, আমি একটু ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসি। গাড়িতে বসে থাকতে থাকতে শরীর কেমন ম্যাজ করছে। রেহান মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। রাশাও মুচকি হেসে গাড়ি থেকে নেমে ওয়াশরুমে আর উদ্দেশ্যে বেরিয়ে গেল। তার ভাইয়া তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মনে মনে বলল, যদি আগের রাশা হতো তাহলে মুচকি হাসির জায়গায় হাসিটা আরও বিস্তৃত হতো। ভাবতেই তার মুখ মলিন হয়ে উঠল। ভোর 5:30 খন্দকার বিলার প্রধান ফটকে গাড়ি থামল। রাশা গাড়ি থেকে নেমে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সেই বাগানের দিকে। গোলাপ, হাসনাহেনা, রজনীগন্ধা, টিউলিপ। বাগানের সৌন্দর্য এখনো আগের মতোই। তার শৈশবের অনেক সুখী স্মৃতি এই বাগানের চারপাশে জড়িয়ে রয়েছে। ঠোঁটের কোণে অজান্তে হালকা হাসি ফুটে উঠল। বাড়ির প্রধান দরজায় এসে সে দেখল ঈশিতা ভাবি দরজা খুলে দাঁড়িয়েছে। তার মুখে চিরচেনা মায়াবী হাসি। ঈশিতা ভাবি বলল, আরে, আমাদের পাখিটা এসেছে। মাশাআল্লাহ, আমাদের পাখিটা আগের থেকে আরো সুন্দর হয়েছে, বলল ঈশিতা। রাশা মুচকি হেসে জবাব দিল, কিন্তু তার হাসিতে কোনো উচ্ছ্বাস ছিল না, ছিল নিকষ নিষ্ঠা ছাড়। রেহান ভাইয়া ক্লান্ত কণ্ঠে বলল, সব কথা এখানেই বলবে? চলো ভিতরে গিয়ে কথা বলো। হাসতে হাসতে সবাই ভেতরে ঢুকলো। ভেতরে বাড়ির হলঘরে পুরো পরিবার উপস্থিত। রুবায়েত খন্দকার, রাশার বাবা, মেয়ের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। আমার রাজকন্যা, কতদিন পর তোমায় দেখলাম, আবেগঘন কণ্ঠে বলেন তিনি। রাশা বাবার বুকে মাথা রাখল। রওশন খন্দকার বললেন, আমাদের রাজকন্যা ফিরে এসেছে। এখন মনে হচ্ছে বাড়িটা আবার পূর্ণ হয়েছে। আশা খন্দকার হেসে বললেন, সব ভালোবাসা তো মেয়ে আর বাবা চাচার জন্য। 1 সপ্তাহ ধরে আমরা মা মেয়েরা কত কাজ করেছি, সেটা তো কেউ বলবে না। রাশা মাকে জড়িয়ে ধরে বলল, তোমরা তো এই বাড়ির প্রাণ, আমার রানী সাহেবারা। ধন্যবাদ মা। রাশা হাত মুখ ধুয়ে আসার পর সবাই একসঙ্গে ব্রেকফাস্ট সারল। পরিবারের হাসি আনন্দ সময় কেটে গেল। এরপর রাশা তার রুমে গেল। রুমটি আগের মতোই সাজানো। মা তার আসার আগে সব ঠিকঠাক করেছেন। গোসল সেরে ক্লান্ত শরীরের বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিচে মা আর ভাবির সাথে সময় কাটিয়ে আবারও রুমে চলে আসলো। চলে গেল তার আর্ট রুমে। তার বেডরুমের এক পাশে রয়েছে একটি লাগোয়া বড় আর্ট রুম। সেখানে তার আর্ট সরঞ্জাম আর কিছু ডিজাইনিং টুলস রাখা। ছোটবেলা থেকে আঁকাআঁকির প্রতি দুর্বলতা ছিল তার। পেশায় সে একজন সফল ফ্যাশন ডিজাইনার এবং পেইন্টার, যদিও সে এখন একজন স্টুডেন্ট। রাশা বর্তমানে চট্টগ্রাম CBU FTA ফ্যাশন ডিজাইনিংয়ে মাস্টার্স করছে। সময়ের সঙ্গে সে সফল ফ্যাশন ডিজাইনার হয়ে উঠেছে।
তার আঁকা চিত্রকর্মের অনেক চাহিদা রয়েছে, তবে সে এখনোই আর্টকে নিজের পেশা হিসেবে বাছাই করতে চায়নি। দীর্ঘশ্বাস ফেলে নিজের আর্টবুকটা হাতে নিল। কিছু জুয়েলারি আর ড্রেস ডিজাইন করা বাকি নেক্সট ফ্যাশন শোয়ের। রুবাইয়াত আর রওশন খন্দকার কিছু কাজের জন্য অফিসে গিয়েছেন। খন্দকার পরিবারের সবাই হয় আর্কিটেক্ট, না হয় সিভিল ইঞ্জিনিয়ার। রওশন খন্দকার একজন সিভিল ইঞ্জিনিয়ার, রুবাইয়াত খন্দকার একজন আর্কিটেক্ট। আবার রেহান আর্কিটেক্ট এবং রুহান রওশন খন্দকারের ছোট ছেলে একটা প্রজেক্টের কাজে বর্তমানে ইতালিতে আছে। একজন সিভিল ইঞ্জিনিয়ার। তাদের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট ডেভেলপিং কোম্পানি রয়েছে। দুপুরের দিকে বাবা এবং বড় চাচা অফিস থেকে ফিরেন, তাকে ডেকে পাঠালেন। রাশা তাদের সামনে বসতে রুবাইয়াত মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমরা চাই তুমি চট্টগ্রামের বদলে ঢাকা বিইউএফটিতে ক্রেডিট ট্রান্সফার করে পড়াশোনা চালিয়ে যাও, তাহলে তোমাকে আমাদের থেকে দূরে থাকতে হবে না। রাশা কিছুক্ষণ চুপচাপ থাকলো। সবার মুখে অপেক্ষার চাপ স্পষ্ট। অবশেষে সে ধীরে ধীরে বলল, আব্বু আমি ঢাকায় থাকতে চাই না। তার কথায় হতাশার ছায়া পড়ল সবার মুখে। রওশন খন্দকার নরম কণ্ঠে বললেন, আম্মু একবার ভেবে দেখো, আমরা চাই সবাই একসাথে থাকি। আমাদের বয়স হচ্ছে, এই সময়টা তো আর ফিরে আসবে না, তাই আমরা চাই তুমি আমাদের কাছেই থাকো। রাশা বড় চাচার কথায় কাঁপন করল মনে। সে কাউকে হারাতে চায় না, তবু এ শহরে থাকা তার পক্ষে অসম্ভব। আমি ভেবে দেখব, বলল সে। রেহান ভাইয়া মুখ খুলে বলল, আমরা জোর করছি না, শুধু চাই তুই একাকী না থেকে আমাদের সাথে থাকিস। রাতে নিজের রুমে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকলো রাশা। এই শহরের আকাশেও আজ তার মন খারাপের মতো ঘন অন্ধকার। চোখ বন্ধ করতে ভেসে উঠল একটি মুখ, তীব্র চাহনি, গভীর হাসি, যার যে কোনো নারীর হৃদয়ে তোলপাড় সৃষ্টি করতে পারে। একসময় এই মুখই ছিল তার হৃদয়ের ধ্রুবতারা, আর আজ তা শুধুই এক বেদনার প্রতিচ্ছবি। মনে পড়তে চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। এই রুম আবারও সাক্ষী হলো তার এক নীরব কষ্টের রাতের। কান্নার মধ্যে সে অনুভব করে তার মনের অন্ধকার তার বর্তমান জীবনকেও গ্রাস করেছে। গভীর রাতে ঘুমানোর পর ভোরের আলো ফোটার সাথে সাথে মানসপটে ভিড় করলো এক স্বপ্ন। স্বপ্নে আবার সেই সেনা কণ্ঠস্বর শুনল, আমায়রা, আমার হৃদয়ের রাজ্যের একমাত্র রাজকন্যা। দরপড়িয়ে ঘুম ভেঙে যায়। বুক দুক দুক করছে। বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ডক ডক করে একবারে পুরো পানি খেলো। তবুও তার হৃদস্পন্দন স্বাভাবিক হলো না। রাশা মনে মনে বলে, এই অভিশপ্ত অতীত কি আমাকে কখন মুক্তি দেবে না? অভিরাজ বিছানায় উদাম হয়ে শুয়েছিল, চোখ বন্ধ করে গভীর ঘুমে নিমজ্জিত। রাতটা ছিল একেবারে অস্থির, একাধিক আন্তর্জাতিক মিটিংয়ের মাঝে সারা রাত জেগে কাটিয়েছে। আজ সকালে তার ক্লান্তি ভাঙছিল না, এমন সময় ফোনের কর্কশ শব্দে তার ঘুম ভেঙে গেল। সে ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখল, সময়টা সকাল 11টা। কাল রাতে সে আর ঘুমাতে পারেনি, মিটিংগুলো এমনভাবে চলে গিয়েছিল যে একটানা 3 ঘন্টার বেশি শুয়ে থাকা সম্ভব হয়নি। বিরক্তি আর ক্লান্তি একসাথে ভর করেছে তার শরীরে। ফোনটি আবার বাজতেই সে বিরক্ত হয়ে ফোনটি হাতে তুলে নিল। ব্রো, আজকে বিছানা ছেড়ে উঠবি? ছোট ভাই আশিকের কণ্ঠে উজ্জীবিত প্রশ্ন। মা তো বলেছে বাসায় আসতে। ভুলে গেছিস? অভিরাজ বেডের হেডবোর্ডে হেলান দিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সন্ধ্যায় যাব। কাল রাতে জরুরি মিটিং ছিল বিধায় আজ ঘুম থেকে উঠতে দেরি হলো। আশিক চট করে বলে উঠল, তাহলে কি আজ অফিস যাবে না? যাব, আজ আব্বুর সাথে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে। তুইও কিন্তু থাকবি। জানি, আব্বু আমাকে বলেছে। তাহলে তোমার সাথে অফিসে দেখা হচ্ছে। অভিরাজ হুম বলে ফোন রেখে দিল। কিছুক্ষণ সেভাবেই বসে থেকে উঠে বাথরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে এলো শুধুমাত্র কোমরে টাওয়েল জড়িয়ে। ক্লোসেটের লম্বা আয়নার সামনে দাঁড়িয়ে আরেকটা টাওয়েল দিয়ে নিজের চুল মুছতে লাগলো। পরে কালো রঙের শার্ট আর গ্রে কালারের স্যুট পরে নিল। কলারে টাই বাঁধতে বাঁধতে মনে আনমনে ভাবল অতীতের কথা। একসময় এই টাই অন্য কেউ বেঁধে দিত, আর সে মুগ্ধ নয়নে তাকে দেখত। সে তো নিজ দোষেই হারিয়েছে সেই সুন্দর মুহূর্তগুলো। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আলো বুক চিরে। ক্লোজেটের এক আলমারির পাল্লা সরিয়ে একটা ড্রয়ার খুলল। সেখানে মিলল এক শুভ্র রঙের ওড়না। হাতে নিয়ে তা নিজের নাকের সাথে চেপে ধরল।
ড্রাগ অ্যাডিক্টের মতো ওড়নার মিলিয়ে যাওয়া ঘ্রাণ নিল। এরকম তো হওয়ার কথা ছিল না। কথা ছিল নিজের ব্যক্তিগত নারীর দেহ জড়িয়ে ধরে এ ঘ্রাণ নেবার। তাহলে কেন পরিস্থিতিকে এত নিষ্ঠুর হতে হলো? আবারও ফোন আর শব্দে তার ধ্যান ভাঙল। জাকির তাকে ফোন করছে। ফোন তোলার পর জাকির বলল, বসো, বড় স্যার তোমার অপেক্ষা করছে। অভিরাজ, আমি আসছি, বলে কেটে দিল। ওড়নাটা জায়গা মতো রেখে বেরিয়ে গেল নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে। নিজের গাড়ি বের করে চলে আসলো অফিসে। অফিসে পৌঁছে প্রথমে তার বাবার কেবিনে গেল। তার বাবা আজলান জুবাইর বেশ করে চেয়ারম্যানের চেয়ারে বসে আছেন। দরজা নক করতে ভিতরে আসার অনুমতি দিলেন। দরজা ঠেলে অভিরাজ ভিতরে প্রবেশ করে বাবার টেবিলের সামনের চেয়ারে আস্তে ধীরে বসল। আজলান জুবাইর ছেলেকে একবার ভালো মতো পরখ করে বললেন, সব বোর্ড মেম্বার্সরা তোমার কাজের খুব প্রশংসা করেছে। সবাই অনেক আগে থেকে চায় তুমি যেন জুবাইর ইন্ডাস্ট্রিজের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার এর পদবি গ্রহণ করো। কিন্তু তুমি না করেছিলে বলে আমি কিছু বলিনি। তবে এখন আমি চাই তুমি সিইও এর পজিশন নাও। ইউ আর পারফেক্ট ফর ইট। অভিরাজ বাবার তীক্ষ্ণ দৃষ্টি দেখে নিয়ে বলল, নোভা পাথ কে আমি একা হ্যান্ডেল করতে পারি এর মানে এই না আমি সব পারব। জুবাইর ইন্ডাস্ট্রিজের ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমি সামলাতে পারবো না আব্বু। আমি টেকনিক্যাল দিকগুলোর উপর পারদর্শী। তাই তার উপরই ফোকাস করতে চাই। অভিরাজ, নোভা পাথ নামক আইটি ফার্মের একচ্ছত্র অধিপতি, যা জুবাইর ইন্ডাস্ট্রিজের একটা সাবসিডিয়ারি। নোভা পাথকে সে নিজের মতো করে গড়ে তুলেছে। সাথে সহায়তা করেছে তার বাবা। ছেলের কথা মনোযোগ সহকারে শুনলেন আজলান। পরে তিনি বলেন, এর সমাধানও আমার কাছে আছে। অভিরাজ ভ্রু কুঁচকিয়ে প্রশ্নবোধক চাহনি নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। ছেলের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আশিককে জুবাইর ইন্ডাস্ট্রিজের সিএফও, চিফ ফাইন্যান্স অফিসার এর পজিশন দিব। অভিরাজ কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হয় এটা করা ঠিক হবে। কিন্তু তবুও তো আমাদেরকে আমাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে অনেক কাজ করতে হবে। তোমার মনে হয় আমরা এসবের জন্য রেডি? আজলান জুবাইর ছেলের কথায় সশব্দে হেসে উঠলেন। তারপর বললেন, আমি তোমাদের দুজনকে এমনভাবেই প্রস্তুত করেছি যেন তোমরা যেকোনো পরিস্থিতি দাম্ভিকতার সাথে সম্মুখীন করো। আর তোমার মতো ঠান্ডা মস্তিষ্কের অধিকারীর মুখে এরকম কথা শোভা পায় না বাবা। অভিরাজ নীরব রইল। আজলান পুনরায় বললেন, আমি চাই যেভাবে সবসময় তোমরা দুই ভাই একজোট হয়ে সব সামলেছ, সেভাবেই এই কোম্পানিকে সামলাও। তোমরা দুজনই একে অপরের প্রকৃত শক্তি। অভিরাজ অবশেষে সম্মতি দিল। তার বাবা খুব খুশি হলেন। পরে তারা তাদের কাজের দিকে মনোনিবেশ করল। দুপুরের প্রেস কনফারেন্স খুব ভালো হলো। কনফারেন্সে আশিকও তাদের জয়েন করল। কনফারেন্সেই দুপুরের খাবারের আয়োজন করা ছিল বিধায় বাকি সবার সাথে তারা খাবার খেল। অফিসের কাজ শেষ করেই আজলান জুবাইর বাড়ি চলে গেলেন। অভিরাজ ও আশিক একসাথে সন্ধ্যার আগে আগে বের হলো। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে চালাতে আশিককে অভিরাজ জিজ্ঞেস করল, তুই জানতি বাবার নতুন সিদ্ধান্তের কথা তাই না? ভাইয়ের ঠান্ডা স্বরে আশিক পাশ ফিরে তাকালো। অভিরাজের সম্পূর্ণ মনোযোগ সামনের দিকে। আশিক তার ভাইকে বলল, হ্যাঁ, আমি জানতাম। গত পরশুদিন মা আর বাবা দুজন একসাথে আমার সাথে এই ব্যাপারে কথা বলেন। তাদের প্রস্তাব আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তাই আমি রাজি হয়েছি। আশিক ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা কমপ্লিট করে জুবাইর ইন্ডাস্ট্রিজে যোগদান করেছে বেশ কয়েক বছর হয়েছে। আশিকের কথা শুনল অভিরাজ। এমন ডিপ্লোমেটিক উত্তরই এক্সপেক্ট করেছিল সে। অতঃপর বলল, তোর প্রস্তাব ভালো লেগেছে নাকি আমাকে সিইও বানাবে শুনে রাজি হয়েছিস? চোর ধরা পড়ার মতো ভাইয়ের দিকে তাকালো। পরে স্বল্প নিঃশ্বাস ফেলে অভিরাজকে বলল, আর কতদিন এ দায়িত্ব থেকে পালাতে তুমি? সবাই জানে তুমি এই পজিশনের জন্য বেস্ট। তোমার অসম্মতি এতদিন আমাদের শত্রুদের প্রশ্রয় দিচ্ছিল। এই পদক্ষেপের মাধ্যমে তারা জানবে তুমি জুবাইরদের ঢাল হয়ে আছো। অভিরাজের বুক চিরে এক দীর্ঘনিশ্বাস বেরিয়ে এলো। নীরব বসে ড্রাইভ করতে থাকল। জুবাইর ম্যানশনের গেটের ভিতর প্রবেশ করল তার কালো অ্যাস্টন মার্টিন গাড়িটা। অভিরাজ এখন এই বাড়িতে খুব কম থাকে। নিজের অ্যাপার্টমেন্টেই থাকে সে। তবে সেখানেও যে খুব বেশি থাকে এমন নয়। আইটি সেক্টর সামলানোর দরুন তাকে বৈদেশিক ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয়। অনেক সময় মিটিং রাতে থাকে, যার কারণে অনেক রাত তাকে অফিসেই থাকতে হয়।
গাড়ি পার্ক করে যখন তারা বের হবে, যখন অভিরাজ তার স্বভাবের বাইরে গিয়ে নরম কণ্ঠে ভাইকে বলল, শেষবার যখন এরকম গুরুদায়িত্ব নিয়েছিলাম তখন অমূল্যবান কিছু আমাকে হারাতে হয়েছিল আশিক। ভাইয়ের দুর্বল কণ্ঠ শুনে আশিক বেশ বিস্মিত হল। কারণ অভিরাজ বরাবরই শক্ত ও ঠান্ডা প্রকৃতির। কিন্তু সে বুঝল ভাইয়ের ভয়, অবাকও হল বেশ। যে এমন কঠোর মানুষও ভয় পায় দেখে। বড় ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না। আগের আর এখনের পরিস্থিতি ভিন্ন, তুমি এখন আগের থেকেও বেশ ক্ষমতাধর, অভিজ্ঞ আর বিচক্ষণ। অভিরাজ শুধু শুনল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। আশিক এবার হাসিমুখে বলল, দেখো এমনও তো হতে পারে যে কোনো অমূল্যবান জিনিস তুমি পাও। এবার অভিরাজ ঘাড় ফিরে ভাইকে দেখল। কিন্তু কোনো উত্তর দিল না। তারা দুজন এবার ম্যানশনের দিকে এগিয়ে গেল। অভিরাজ মনে মনে ভাবল, আমার জীবনের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। এর চেয়ে মূল্যবান কিছু কি হতে পারে? বাড়িতে প্রবেশ করতেই দেখতে পেল তাদের মা, সানিয়া জুবাইর করিডোরে পায়চারি করছেন। গেটের শব্দে এদিকে ফিরে তার দুই ছেলে দৃষ্টিগোচর হল। এগিয়ে গিয়ে অভিরাজকে জড়িয়ে ধরলেন। অভিমানী গলায় বললেন, মায়ের কথা একটুও মনে পড়ে না? কতদিন পর আসলে? অভিরাজ হেসে তার মাকে বলল, আমি খুব ব্যস্ত ছিলাম আম্মি। আই এম ভেরি সরি। আশিক বলল, বোর ছেলেকে পেয়ে এখন আমাকে ভুলে গেছো না? আমি মনে রাখব। এই কথায় অভিরাজ আর সানিয়া জুবাইর দুজনই হেসে উঠলেন। সানিয়া গিয়ে আশিকের কান মলে দিয়ে বললেন, আহারে, আজ সকালেও তো আমার হাতে খেয়েছিস, ভুলে গেলি? অভিরাজ প্রশস্ত হেসে তার আম্মি আর ভাইয়ের দিকে তাকিয়ে রইল। তারপর তারা করিডোর পেরিয়ে হলরুমের দিকে অগ্রসর হল। হলরুমে তার দাদা দাদি এবং বাবা বসে চা খেতে খেতে গল্প করছেন। তারাও তাদের যোগদান করল। কিছুক্ষণ পরেই আজলান জুবাইর সবার দৃষ্টি আকর্ষণ করে বললেন, আমি জুবাইর ইন্ডাস্ট্রিজের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। সবার উৎসুক দৃষ্টি দেখে তিনি গলা খাকারি দিয়ে পুনরায় বললেন, নেক্সট বোর্ড মিটিং এ আমি আমাদের অভিরাজ ও আশিককে জুবাইর ইন্ডাস্ট্রিজের সিইও আর সিএফও ঘোষণা করব। তাদের দাদা আহসান জুবাইর এবং দাদি পারুল জুবাইর এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হলেন। এভাবেই গল্পগুজবে তাদের সন্ধ্যা অতিবাহিত হল। রাতের খাবার প্রায় শেষ হবার সময় ডাইনিং টেবিলে তার দাদি বলে উঠলেন, কোম্পানি তো ঠিক আছে। এখন তোমাদের উচিত আমাদের বংশের ভবিষ্যতের কথা চিন্তা করা। আজলান জুবাইর ঠিকমতো মায়ের কথা বুঝলেন না। পারুল জুবাইরকে জিজ্ঞাসা, কি বলতে চাইছো তুমি, মা? পারুল তার বড় নাতির দিকে তাকালেন। অভিরাজ তখনও একমনে নিজের খাবার খাচ্ছে। পারুল এক নিঃশ্বাসে বললেন, আমি চাই অভি যেন বিয়ে করুক। আমি আমাদের বংশে নতুন প্রদীপ দেখতে চাই। এই দুই লাইন খাবার টেবিলে যেন বাজের ন্যায় পড়ল। সানিয়া ভয়ে ভয়ে অভিরাজের দিকে তাকালেন। অভিরাজ শান্ত ভঙ্গিতে খাওয়া শেষ করে উঠল। হাত ধুয়ে পুনরায় টেবিলের কাছে এসে দাঁড়াল। সবাইকে ভালো মতো পর্যবেক্ষণ করল। সবার দৃষ্টি তার উপরই। সেই নিরেট গলায় বলল, আম্মি সবাইকে ভালো মতো বলে দিবে, আজ এই কথা বলা হয়েছে, দ্বিতীয়বার এই টপিক উচ্চারণ করলে আমি জুবাইর ম্যানশনে আর পা রাখব না। আজলান জুবাইর ছেলের এমন কথায় ভড়কে গেলেন। সানিয়া জুবাইর ছেলের এমন কথায় চোখ বুজে মাথা নিচু করলেন। অভিরাজ আর কিছু না বলে চলে যেতে নিলে, পারুল বাজখাই গলায় বললেন, বিয়ে করতে সমস্যা কোথায় তোমার? 29 বছর হয়েছে তোমার। সবার জীবনে সঙ্গীর প্রয়োজন হয়। তাছাড়া তুমি পরিবারের বড় ছেলে। বংশ এগিয়ে নেওয়াও তোমার দায়িত্বের অন্তর্ভুক্ত। অভিরাজের পাজোড়া থেমে গেল এমন কথায়। পিছনে না ফিরেই বলল, আমার ধারণায় মানুষ জীবনে একবারই বিয়ে করে। আরেকবার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আহসান জুবাইর এবার মুখ খুললেন। নাতিকে শুধালেন, তুমি নিজে বলেছিলে ওই বিয়ে একটা নাটক, বাদে তোমার কাছে কিছুই ছিল না। তাহলে এখন কেন এই বিয়ের দোহাই দিচ্ছে? অভিরাজ চোখ বুজে নিল। অতীতের স্মৃতি চোখের পর্দায় ভিড় করার আগেই চোখ মেলে তাকিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল। রুমে গিয়ে লাইট জ্বালানোর পর তার বুকে তীব্র জ্বালা শুরু হলো। এই রুমে প্রবেশ করলেই তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি তাকে তাড়া করতে থাকে। কিন্তু তার মনও ভারাক্রান্ত, যেন সবকিছু হারিয়ে গেল। কানে বেজে উঠল এক অনিন্দ্য সুন্দর রমণীর হাসির সুর। আর কিছু ভাবতে পারল না। জামাকাপড় বদলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। যদিও এই রুমে তাকে নিদ্রা এসে সহজে হানা দেয় না প্রায় 5 বছর। ভোর 6টা। অভিরাজ ঘুম ভাঙল, যদিও ঠিক ঘুম বলা চলে না। বাড়ির এই ঘরটিতে এলেই তার ঘুম যেন হারিয়ে যায়।
অস্বস্তি আর অস্থিরতার মধ্যে বারবারই চোখ খুলে যায়। বিছানা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মুখে পানির ছোঁয়া দিয়ে নিচতলার জিম রুমে গিয়ে ঢুকল। জিম রুমটা বেশ পরিপাটি, যেখানে দুই ভাই শরীরচর্চা করে। আজলান জুবায়েরও নিয়মিত এই জায়গাটায় সময় কাটাতেন, যদিও ইদানিং তার তাল কমেছে। তবে প্রতিদিন ভোরবেলা স্ত্রীকে নিয়ে লনের ভেতর 1.5 ঘন্টার হাঁটা তার অভ্যাসের অংশ। বাড়ির পরিবেশটাই যেন এমন, যেখানে স্বাস্থ্য সচেতনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। অভিরাজ যেন নিজের মনের ভার কিছুটা হালকা করতে চাইল শরীরচর্চার মাধ্যমে। তার নীরব পদচারণায় জিম রুমের পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল। অভিরাজ জিমে কিছুক্ষণ ট্রেডমিলে দৌড়ানোর পর যখন স্ট্রেচিং করা শুরু করল তখন জিমে আশিক প্রবেশ করল। বড় ভাইকে দেখে চমৎকার হাসি দিয়ে ডাম্ববেলগুলোর দিকে এগিয়ে গেল। অভিরাজ আর আশিক একসাথে প্রায় 7:30 পর্যন্ত শরীরচর্চা করে ঘর্মাক্ত দেহ নিয়ে নিজ নিজ কক্ষে চলে গেল। গোসল করে একবারে রেডি হয়ে সবাই ডাইনিংয়ে একত্র হলো। সানিয়া জুবায়ের তাদের দেখে সার্ভেন্টদের সাহায্য নিয়ে নাস্তা প্লেটে করে সবাইকে দিয়ে নিজেও বসলেন। আজ ডাইনিং টেবিল যেন স্বাভাবিকের তুলনায় বেশি নীরব। নীরবতা ভেঙে আজলান তার দুই ছেলের উদ্দেশ্যে বললেন, নেক্সট বোর্ড মিটিংয়ের ডেট আজ ফাইনাল করা হবে। তোমরা দুজন ইমেইল পেয়ে যাবে। আমি চাই সব পারফেক্ট হোক। অভিরাজ ও আশিক দুজনই বাবার কথায় মাথা নেড়ে সম্মতি দিল। পারুল জুবায়ের হঠাৎ বলে উঠলেন, ব্যক্তিগত জীবনের ভারসাম্য পারফেক্ট না হলে কর্মজীবনে পারফেকশন ক্ষণস্থায়ী হয়। অভিরাজ দাদির কথা তোয়াক্কা না করে বাবা ও মায়ের উদ্দেশ্যে বলল, আমার আজ জরুরি কাজ আছে। কিছু মিটিং ও করতে হবে। আমি আসলাম। বলে উঠে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইলেন আলসান ও পারুল। একসময় তাদের নেওটা ছিল অভিরাজ। আজ অবহেলা করতেও দ্বিধাবোধ করল না। এমন সময় আজলান বললেন, আমি চাই অভির ব্যক্তিগত জীবনে আমরা কেউ যেন হস্তক্ষেপ না করি। এর আগেও আমি আমার ছেলেমেয়েদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। এখনও তাই হবে। নিজের কথা শেষ করে হনহন করে প্রস্থান করলেন। খন্দকার ভিলায় আজ 3 দিন হলো রাশা এসেছে। সেদিনের পর থেকে কেউ তাকে আর ঢাকায় থাকার ব্যাপারে কিছু বলেনি। আজ সে নিজ থেকে সবাইকে সিদ্ধান্ত জানাবে। রাতের খাবারের পর সবাই হলরুমে বসে গল্প করার সময় রাশা বলল, আমি কিছু বলতে চাই। সবাই রাশার দিনে মনোযোগ দিলে, রাশা বলল, আমি ডিসিশন নিয়েছি যে, আমি এখন থেকে ঢাকায় থেকে পড়াশোনা কন্টিনিউ করব। ক্রেডিট ট্রান্সফার করতে যা যা প্রয়োজন তা শুরু করো। সবাই তার কথা শুনে খুব খুশি হল। রুবায়েত মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমি খুব খুশি প্রিন্সেস। আমি কালই গিয়ে বোফটের অথরিটির সাথে কথা বলবো। রাশা সবাইকে আনন্দিত দেখে চোখে মুখে হাসলেও তার অন্তরে এক নাম না জানা ঝড় চলছে। যা আর কেউ খেয়াল না করলেও ঈশিতা ঠিকই খেয়াল করল। রাতে সবাই ঘুমাতে গেলে রাশা চুপিসারে ছাদরাতে, যখন সবাই ঘুমের গভীরে চলে গেল, রাশা নিঃশব্দে ছাদে পা রাখল। রূপালী চাঁদের আলো আকাশে ছড়িয়ে পড়ছিল, যেন এক স্বপ্নময় থালা ছড়িয়ে গেছে আকাশের গাঢ় নীলিতে। রাশা এক পলক তাকিয়ে রইল সেই চাঁদের দিকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ পিছনে কোনো পদধ্বনি শুনে, সে ঘাড় ঘুরিয়ে চাইল। তার চোখে চোখ পড়ল ঈশিতার, যে খুব নরমভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে। ঈশিতা রাশাকে একনাগাড়ে দেখে গেল, তার চোখে এক ধরনের গম্ভীর প্রশংসা। চাঁদের স্নিগ্ধ আলোতে রাশা যেন এক অবর্ণনীয় সৌন্দর্যে ফুটে উঠেছে, এক রূপকথার রাজকন্যার মতো। সেই নীলাভ চোখের গভীরে তাকালে মনে হয় যেন হারিয়ে যাওয়ার ভয়ানক এক টান রয়েছে, যা একবার টেনে নিলেই কাউকেই আর ফিরিয়ে আনবে না। ঈশিতা এক মুহূর্তে ভাবতে থাকল, যাকে সে এতটা ভালোবাসল, সে কেন রাশার প্রেমে পড়ল না? কেন তার সমস্ত মন, প্রাণ কেন তাকে একদিনও ছুতে পারল না? এরই মধ্যে রাশার ডাক ঈশিতাকে বর্তমান থেকে বাস্তবে ফিরিয়ে এনে ভাবনাচ্যুত করে দিল। কিছু বলবে ভাবি? ঈশিতা ক্ষীণ স্বরে বলল, এত রাতে এখানে একা কি করছো পাখি? এমনি ভাবি। ঘুম আসছিল না। তাই ছাদে চলে আসলাম। কিছুক্ষণ তারা দুজনই নীরব থাকল। মৌন পরিস্থিতির অবসান ঘটল ঈশিতার কথায়। সে রাশাকে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি ঢাকায় থাকা নিয়ে এখনো সংশয়ে আছো তাই না? রাশা কিছু না বলে শুধু দীর্ঘশ্বাস ফেলল। ওর মনের অবস্থা বুঝে ঈশিতা মমতাময়ী কণ্ঠে বলল, দেখো রাশা, জীবনের পথ কখনোই সোজা থাকে না। আমরা কেউ জানি না, কোথায়, কখন কি ঘটবে। কিন্তু একটাই কথা মনে রেখো, আমাদের ভয়কে জয় করতে শিখতে হবে। কারণ
যদি আমরা ভয়কে আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে দিই, তাহলে অন্যরা আমাদের দুর্বল ভেবে সুযোগ নিতে দ্বিধা করবে না। কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। রাশা তার ভাবির প্রত্যুত্তরে বলল, জানি ভাবি। রাশা একটানা চুপ থেকে, তার মনের অবস্থা কিছুটা বুঝিয়ে বলে, এই পৃথিবী যেন শুধু শক্তিরই খেলা। এখানে দুর্বলদের কোনো স্থান নেই। যারা দুর্বল, তারা শুধু আরেকটা হাতিয়ার, আর তাদের সবাই শুধু ব্যবহার করে নিজের স্বার্থে। আর যখন তাদের আর প্রয়োজন থাকে না, তখন তারা তাদের দূরে সরিয়ে দেয়, যেন কোনো দিন কিছু ছিলই না। ঈশিতা শুধুমাত্র তাকিয়ে রইল তার ননদ নামক বোনের দিকে। আর কিছু বলল না। পরিস্থিতি স্বাভাবিক করতে রাশা তার ভাবিকে হালকা মোশকরা করে বলল, চলো আমরা নিচে যাই। পরে দেখবে ভাইয়া তোমাকে না পেয়ে পুরো বাড়ি মাথায় তুলবে। ঈশিতা বুঝল রাশা আর কিছু বলতে চাচ্ছে না। তাই লাজুক মুখে হাসল শুধু। তারা নিচে আসতে আসতে রাশা আবার প্রশ্ন করল, আমার রোহান আর রিদিমা কবে আসবে? ঈশিতা হেসে উত্তর দিল, তারা পরশুদিন নানাবাড়ি থেকে চলে আসবে। রোহান আর রিদিমা ঈশিতা আর রেহানের ছেলে মেয়ে। রোহানের বয়স 8 বছর আর রিদিমার বয়স 4 বছর। পরে তারা যার যার রুমে চলে গেল। রুমে আসার পরও রাশার চোখে নিদ্রা হানা দিল না। না ঘুমুতে পেরে সে তার আর্ট রুমে চলে গেল। আর্ট রুমের এক কোণে টেবিল জুড়ে সাজানো রং আর ক্যানভাস। অন্য পাশে সারি সারি মাটি, ভাস্কর্য তৈরির সরঞ্জাম, যেন সৃষ্টির নীরব উপাদানরা অপেক্ষা করছে শিল্পীর স্পর্শের জন্য। একপাশের দেয়াল জুড়ে বুকশেলফ, যেখানে আর্ট সম্পর্কিত বইগুলোর সারি যেন রাশার সৃষ্টিশীল মনকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তৈরি। রাশা ধীরে ধীরে ভাস্কর্য তৈরির টেবিলের দিকে এগিয়ে গেল। ডার্ক গ্রিন এপ্রনটা গায়ে জড়িয়ে একাগ্রচিত্তে কাজে লেগে গেল। হাতের নিখুঁত ছোঁয়ায় মাটির প্রতিটি রেখা যেন জীবন্ত হয়ে উঠছিল। গ্রিক দেবতা হেডিসের মাথা থেকে গলা পর্যন্ত নিখুঁতভাবে গড়ে তুলতে প্রায় 2.5 ঘন্টা পার হয়ে গেল। গভীর মনোযোগে কাজ করতে করতে সময়ের অস্তিত্ব হারিয়ে গিয়েছিল। কাজ শেষ করে কিছুক্ষণ নিজের সৃষ্টির দিকে তাকিয়ে রইল। মুগ্ধ নয়নে নিজের হাতে গড়া শিল্পকে অনুভব করল। মনে মনে সিদ্ধান্ত নিল, এই ভাস্কর্যটা ধীরে ধীরে আরও নিখুঁত করে তুলবে। আপাতত এটুকুই রেখে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর শান্ত মনে শুয়ে পড়ল, যেন সৃষ্টির আনন্দ তার ক্লান্তি মুছে দিয়ে গভীর ঘুমের হাতছানি নিয়ে এলো। রাত প্রায় 11টা। অভিরাজের দীর্ঘ কর্মব্যস্ত দিন শেষ হল। ক্লান্ত দেহে জুবাইর ম্যানশনে না ফিরে আজ সে তার নিজস্ব অ্যাপার্টমেন্টে চলে এল। একটুখানি শান্তির জন্য। ফ্রেশ হয়ে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠল। পর্দায় চোখ পড়তেই দেখল প্রান্তিকের নাম জ্বলছে। প্রান্তিক, তার স্কুল জীবনের বন্ধু এবং সবচেয়ে বিশ্বাসী কয়েকজনের একজন। কম্পিউটার ইঞ্জিনিয়ার হলেও অভিরাজের মতো আইটি সেক্টরে নয়, প্রান্তিক সাইবার সিকিউরিটির এক্সপার্ট। তাদের বন্ধুত্ব শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, পেশাগতভাবেও গভীর। প্রান্তিকের সাইবার সিকিউরিটি কোম্পানির সাথে জুবাইর ইন্ডাস্ট্রিজ বহুবার কোলাবরেট করেছে, এমনকি পুরো সাইবার সিকিউরিটি প্যানেলটাও সে নিজেই তৈরি করে দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে চিরপরিচিত খুনসুটির সুরে প্রান্তিক বলে উঠল, কি রে, সিইও হওয়ার ভয় কি গর্তে লুকিয়েছিস নাকি? অভিরাজের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। বন্ধুত্বের এই নির্ভার সম্পর্ক যেন দিনশেষে তার একমাত্র আরামের জায়গা। অভিরাজ ঠোঁটের কোণে একচিলতে বাঁকা হাসি টেনে টিটকারি করে বলল, আমি গর্তে না ঢুকলেও তুই তুরস্কে গিয়ে কিসব কাণ্ড করছিস, তা আমার অজানা নয়। প্রান্তিক এমন কথায় ভেবাচেকা খেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, আমি তোকে শুধু নাম বলছিলাম দেখে তুই সব বের করে ফেলবি? তুই নিজেকে বেশ চালাক ভাবিস, এটাই তোর আসল সমস্যা। আর তুই নিজেও জানিস, আমার কাছ থেকে কিছু লুকানো মোটেই সম্ভব নয়। অভিরাজের গলায় ছিল এক ধরনের কঠিন নির্ভরতা, যেন তার তীক্ষ্ণ দৃষ্টি বন্ধুর প্রতিটি গোপন কোণ খুঁজে নিতে সক্ষম। প্রান্তিক হাল ছেড়ে দিয়ে বলল, আমি তোকে এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য ফোন দিছি। আর সেটা হলো জুবাইর ইন্ডাস্ট্রিজের আইটি সেক্টরের একটা কোড হ্যাক করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাইবার সিকিউরিটি অতিক্রম করে কোড পর্যন্ত পৌঁছাতে পারেনি। অভিরাজ বেশ ঠান্ডা গলায় বলল, জানতে পেরেছিস কার এত বড় দুঃসাহস? না, এবার খুব পাকাভাবে চাল দিয়েছে। বাট ডোন্ট ওয়ারি, আইল গেট হিম ফর ইউ। তাতে আমার সন্দেহ নাই। প্রান্তিক আবার বলল, আরেকটা কথা ছিল ব্রো। অভিরাজ ভ্রু কুঁচকে বলল, তুই কবে থেকে এত ভনিতা করা শুরু করলি আমার সাথে? যা বলার সরাসরি বলে ফেল। প্রান্তিক এবার খানিক নড়েচড়ে বসে বলল, সে ফিরে এসেছে।
আজ রুবায়েত খন্দকার আর রাশা বিইউএফটি ক্যাম্পাসে এসেছে রাশার সেকেন্ড ইয়ারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে। তাদের খুব বেশি পরিশ্রম করতে হয়নি। অনার্স এবং মাস্টার্স ফার্স্ট ইয়ারে রাশার অসাধারণ ফলাফল ছিল তার শক্তিশালী পরিচয়পত্র। তার উপর বিভিন্ন সিবিইউএফটি ইভেন্ট এবং চ্যারিটি প্রদর্শনীতে তার ভাস্কর্য এবং পেইন্টিং প্রদর্শনের রেকর্ড ছিল এক বিশাল প্লাস পয়েন্ট। অফিসের পরিবেশে এক ধরনের সৌজন্যতা ছিল। প্রফেসররা তার পূর্ব রেকর্ড দেখে সহজেই তার ক্রেডিট ট্রান্সফারের জন্য সম্মতি জানায়। শুধু তাকে একটি ভাইভা দিতে বলা হয়, যা তার আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের সামনে ছিল নিতান্তই আনুষ্ঠানিকতা। ভাইভাতে রাশা একের পর এক প্রশ্নের উত্তর এমন দক্ষতার সাথে দিল, যেন উত্তরগুলো তার ভেতরেই লুকিয়ে ছিল সবসময়। ক্যাম্পাসের বাইরে তার অনার্সে পড়াকালীন বেস্ট ফ্রেন্ড মানহার সাথে দেখা হয়। সে মাস্টার্স করতে আগেই এখানে ভর্তি হয়েছিল। তারা বেস্ট ফ্রেন্ড হলেও তাদের ডিপার্টমেন্ট ভিন্ন। মানহা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আর রাশা ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টে। মানহা বেশ ফেমাস মার্চেন্ডাইজার। ওর কমিউনিকেশন স্কিল অনেক ভালো। খুব কম সময়ে গ্রাহকদের মন জয় করতে পারে। মানহা তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোকে আগেই বলেছিলাম এখানে ট্রাই কর। কিন্তু তুই করলি না। এখন দেখ ঠিকই এখানে আসছিস। রাশা তাকে বলে, কি আর করব? মানহা রানী যেখানে আমিও সেখানে। মানহা চোখ পাকিয়ে বলে, হয়েছে আর পাম দেওয়া লাগবে না। এখন বল চট্টগ্রামের এক্সিবিশনের কি করবি? রাশার একটা আর্ট এক্সিবিশন চট্টগ্রাম আর ঢাকায় হবার কথা ছিল। কিন্তু ঢাকায় শিফট হওয়ার কারণে তা হলো না। এক্সিবিশনের ডেট ফিক্স করা হয়েছিল না বা কাউকে জানানো হয় নাই। তাই সেখানে আর করব না। শুধুমাত্র ঢাকায় এবার করব। রাশা আর মানহা অনার্স সেকেন্ড ইয়ার থেকেই একত্রে আর্ট এক্সিবিশন আয়োজন করে আসছে। রাশার দক্ষ হাতের স্পর্শে তৈরি পেইন্টিং ও ভাস্কর্যগুলো জীবন্ত হয়ে ওঠে, আর মানহা সেগুলো সকলের সামনে উপস্থাপন করে এমনভাবে, যেন প্রতিটি সৃষ্টি একটি গল্প বলে। তাদের এই যুগল প্রয়াস শুধু তাদের প্রতিভাকে শানিত করেনি, বরং তাদের ক্যারিয়ার গড়ার পথেও অসামান্য অবদান রেখেছে। এক্সিবিশনের মাধ্যমে তারা একদিকে যেমন মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে, তেমনি খ্যাতির আলোয় নিজেদের তুলে ধরতে পেরেছে। এই উদ্যোগ তাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। মানহা বলল, ওকে, জাস্ট এজ ইউ সে। ওয়েল, তোকে আরেকটা নিউজ দেওয়ার ছিল। তো বল না। ডোন্ট টেল মি দ্যাট ইউ হ্যাড অ্যান আর্গুমেন্ট উইথ প্রিন্টো অ্যাগেন। আরে না না, এরকম কিছুই না। মানহা কিছুটা লজ্জিত হয়ে হাত দুটো একে অপরের মধ্যে ঘষতে লাগল, তারপর বলল, হি প্রপোজড টু মি ইয়েস্টারডে ফর ম্যারেজ। রাশা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অবাক হয়ে মুখে হাত রেখে সে তার বিস্ময় প্রকাশ করল। তারপর ধীরে ধীরে মানহা তার দিকে তাকিয়ে হেসে বলল, প্রান্ত আগেই আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলেছিল। আর কাল আমাকে রিং পরিয়ে দিল। মানহা তার বাম হাতটা সামনে বাড়িয়ে দিল। রাশা এক পলক চোখে আংটিটা দেখে তার হাতে ধরল আর জড়িয়ে ধরে বলল, আই এম সো হ্যাপি ফর ইউ। তাদের দুইজনের চোখেই পানি। রাশা আর মানহা একে অপরকে সবসময় সাপোর্ট করেছে। নিজেদের দুঃসময়ের বেদনার ভাগিদার হয়েছে। তাই একে অপরের সুখে তারা সবসময় আনন্দিত। তো বিয়ের ডেট ফিক্স করলি? নেক্সট মান্থের ফার্স্ট উইকে। তাহলে তো বেশি সময় নাই। মাত্র 3 সপ্তাহ। ফিলিং এক্সাইটেড? ইয়াপ, বাট নার্ভাস টু। ডোন্ট ওয়ারি, ইউল বি ফাইন। তাদের কথার মাঝে রুবায়েত খন্দকার আসলেন। তিনি এতক্ষণ প্রিন্সিপালের সাথে কথা বলছিলেন। তিনি মানহা বিয়ের খবর শুনে খুব খুশি হলেন। তার জন্য মন থেকে দোয়া করলেন। তিনি মানহাকে নিজের মেয়ের মতোই দেখেন। আজ জুবাইর ইন্ডাস্ট্রিজের জন্য এক বিশেষ দিন। আজকের বোর্ড মিটিংয়ে এক বড় ঘোষণা দেবেন চেয়ারম্যান আজলান জুবাইর কাউসার। মিটিং শেষে এক প্রেস কনফারেন্সও নির্ধারিত রয়েছে, যেখানে সাংবাদিকদের সামনে এই ঘোষণাটি করবেন তিনি। সবাই অপেক্ষার মধ্যে ছিল, এবং সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মিটিং হলের প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন আজলান জুবাইর। তার পেছনে তার 2 ছেলে অভিরাজ জুবাইর কাইফ এবং আশিকুর জুবাইর কল্প প্রবেশ করলেন। সবার চোখ তাদের দিকে, তারা দেখে উঠে দাঁড়ালেন। আজলান জুবাইর নিজেকে দম্ভিকভাবে সামনে নিয়ে গেলেন এবং চেয়ারম্যানের চেয়ারে বসলেন। সভার সকল সদস্যকে লক্ষ্য করে তিনি বললেন, প্লিজ টেক ইউ সিটস, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। সবার আসনে বসতে দেখে তিনি পুনরায় সবাইকে লক্ষ্য করে ঘোষণা করলেন, আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ ঘোষণা করার জন্য উপস্থিত হয়েছি। সবার চোখ এখন তার দিকে, কৌতূহল আর উত্তেজনায় মুখরিত।
এক এক করে সবার দিকে নজর রেখে তিনি আবারও শুরু করলেন, আমি, আজলান জুবাইর ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে, এই কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আজ থেকে আমাদের জুবাইর ইন্ডাস্ট্রিজের চিফ এক্সিকিউটিভ অফিসার এর দায়িত্ব অভিরাজ জুবাইরকে এবং চিফ ফাইন্যান্স অফিসার এর দায়িত্ব আশিকুর জুবাইরকে হস্তান্তর করছি। বোর্ড মেম্বারদের মধ্যে বেশিরভাগই আজলান জুবাইরের সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারা বহু আগে থেকেই চেয়েছিলেন, যাতে কোম্পানির গুরুত্বপূর্ণ পজিশনগুলো শক্ত হাতে চলে আসে। তবে, যেমন সব জায়গায় হয়, এখানে কিছু সমালোচকও ছিল, যারা এই সিদ্ধান্তে খুশি হয়নি। কিন্তু তারা নিজেদের হতাশা লুকিয়ে আনন্দিত হওয়ার অভিনয় করল। আজলান জুবাইর আবারও নিজের বক্তব্য শুরু করলেন, আপনারা সবাই জানেন, যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের অভিরাজ এবং আশিকুর তুলনায় আপনারা বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক বড়। তাই আমি চাই, আপনারা তাদের এই নতুন যাত্রায় সর্বোচ্চ সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাদের সহায় হন, এবং তাদের হাত ধরে যেন আমাদের কোম্পানির নাম আরও উজ্জ্বল হয়, এই কামনা রইল। আমিন। এই মুহূর্তে একসাথে সবাই বলল, আমিন। অতঃপর তিনি তাদের বিল্ডিং আর বাইরের লনে চলে আসলেন যেখানে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছে। সারা পৃথিবীকে জানিয়ে দিলেন যে বিখ্যাত জুবাইর ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ এখন সুরক্ষিত হাতে রয়েছে। ক্যাম্পাস থেকে ফিরে রাশা নিজেকে রুমে আটকে রেখেছে। বাবা মেয়ে যখন বাসায় ঢুকলেন, দেখলেন ঘরের নারীরা টিভির সামনে গভীর মনোযোগে বসে আছেন। তাদের মুখে এক ধরনের আতঙ্ক মেশানো বিস্ময়। রুবায়েত এবং রাশা এগিয়ে গিয়ে দেখলেন টিভিতে জুবাইর ইন্ডাস্ট্রিজের প্রেস কনফারেন্স চলছে। সেখানে আজলান জুবাইর তার দুই কর্ণধারকে গর্বের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পর ক্যামেরার সামনে এল দুই সুদর্শন ভাই। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তারা মিডিয়ার নানা প্রশ্নের জবাব দিল। এই দৃশ্য দেখে রুবায়েত ধমকে উঠলেন, তোমাদের আর কোনো কাজ নেই? দিনদুপুরে বসে সময় নষ্ট করছো? তার কথায় সবাই চুপ হয়ে গেল। কিন্তু চোখ গেল রাশার দিকে। সে নির্বিকার মুখে টিভির দিকে তাকিয়েছিল, যেন চারপাশের কিছুই তাকে স্পর্শ করছে না। রাশার এমন নির্লিপ্ততা দেখে সবাই অস্বস্তিতে পড়ল। কোনো কথা না বলে রাশা ধীর পায়ে রুমে চলে গেল এবং সেখানেই রয়ে গেল। অনেকক্ষণ পরও যখন সে রুম থেকে বের হলো না, রুবায়েত একটু চিন্তায় পড়ে গেলেন। তার নরম মেয়েটা কোনো কিছু ভেবে ভুল করে বসেছে কিনা, এই ভাবনা তাকে বিচলিত করল। তাড়াতাড়ি রাশার রুমে ঢুকে গেলেন। দরজা ধাক্কা দিতেই খুলে গেল, কিন্তু ভেতরে রাশার কোনো চিহ্ন নেই। রুবায়েতের মন খারাপ হতে শুরু করল, কিন্তু তখনই আর্ট রুম থেকে শব্দ শুনতে পেলেন। দ্রুত সেদিকে এগিয়ে গিয়ে দেখলেন, রাশা একমনে একটি ভাস্কর্যে কাজ করছে। তার মনে খানিকটা স্বস্তি এল। খাবি না, প্রিন্সেস? এখন থেকেই কাজে বসে পড়লি? রুবায়েত নরম গলায় বললেন। রাশা মুচকি হেসে উত্তর দিল, আব্বু, আমরা তো বাইরে মানহার সঙ্গে লাঞ্চ করেছি। এত তাড়াতাড়ি ভুলে গেলে? রুবায়েত একটু থতমত খেলেন, তারপর হেসে বললেন, এই বয়স তো হচ্ছে, স্মৃতিশক্তি দুর্বল হওয়া স্বাভাবিক। রাশা ভ্রু কুঁচকে বলল, একদম না। আমার আব্বু এখনো একদম ফিট আর হ্যান্ডসাম। বাজে কথা বলো না। রুবায়েত হেসে উঠলেন। তিনি ভাবলেন, পৃথিবীর নিয়মই বোধ হয় এমন, মেয়েদের কাছে তাদের বাবা সবসময়ই সবচেয়ে আদর্শ পুরুষ। শুন, তোমার আর্ট পিসগুলো চট্টগ্রাম থেকে আনানোর ব্যবস্থা করেছি, তিনি বললেন। কাল পরশুর মধ্যেই এসে যাবে। রাশার চোখে উজ্জ্বল আনন্দ ফুটে উঠল। সত্যি, আব্বু? হ্যাঁ, প্রিন্সেস। রাশা বাবার দিকে তাকিয়ে থাকল। তার চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক। রুবায়েত জানতেন, তার মেয়েটি ভেতরে ভেতরে অশান্তি অনুভব করলেও, নিজের শিল্পের মধ্যেই একদিন সে শান্তি খুঁজে পাবে। রাশা পুনরায় মাথা নেড়ে বলল, ভালো করেছ। আমি আজই বলতাম তোমাকে। যেহেতু এক্সিবিশন ঢাকায় করব তাই ওগুলোর দরকার হবে। রুবায়েত মেয়ের দিকে আর কিছু না বলেই চুপচাপ ফিরে এলেন। মনে হলো, তার রাজকন্যা আর আগের মতো কোমল আর নরম মনের নেই। জীবন তাকে কঠিন করে তুলেছে। যেমন পরাজিত যোদ্ধা আবারও যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে, তেমনি রাশা নিজেকে গড়ে তুলেছে। এই ভাবনায় রুবায়েত গভীর এক দীর্ঘশ্বাস ফেললেন। রাশা বাইরে যতটাই অনুভূতিহীন ও নির্বিকার দেখাক না কেন, তার ভেতরে যেন এক শূন্যতার আগুন জ্বলছে। বুকে এক অসম্ভব রক্তক্ষরণ চলছে, এক তীব্র ব্যথা তাকে নিঃশেষ করে দিচ্ছে। তবুও সে চুপচাপ নিজের কাজে মন দিয়েছে।
কিন্তু আজ, এত বছর পর সেই চেনা অথচ অচেনা মুখটি দেখে তার মন যেন ধীরে ধীরে ভেঙে পড়ছে। এক অদ্ভুত অসহনীয় অনুভূতি তাকে ঘিরে ধরেছে, যা সে চাইলেও কাউকে বোঝাতে পারছে না। আজ সবাই জুবাইর ম্যানশনে একত্র হয়েছে। প্রান্তিকও যোগ দিয়েছে, যদিও তার পরিবারের অন্য সদস্যরা তার ভাইয়ের বিয়ের ব্যস্ততায় আসতে পারেনি। দুই পরিবারের সম্পর্কের বন্ধন এমনিতেই বেশ দৃঢ়। ডিনারের পর সবাই যার যার মতো বিশ্রাম নিতে চলে গেলেও প্রান্তিক আর অভিরাজ স্টাডি রুমে থেকে গেল। তারা মুখোমুখি সোফায় বসে আছে, তবে কথার আদান প্রদান তেমন হচ্ছে না। অভিরাজ একদৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছে, প্রান্তিকের কথাও যেন কান এড়িয়ে যাচ্ছে। আজকের বোর্ড মিটিং আর প্রেস কনফারেন্সে অভিরাজ স্বভাবসুলভ ভদ্রতা ও আত্মবিশ্বাস দেখিয়েছে, কিন্তু তার মন যেন অন্য কোথাও আটকে ছিল। হৃদয়ের গহীনে চলছিল এক অশান্ত ঢেউ, যা সে কারো সামনে প্রকাশ করতে পারছিল না। নীরবতা ভেঙে অভিরাজ বলল, কবে? প্রান্তিক গভীর দৃষ্টিতে অভিরাজের দিকে তাকালো। এই এক বিষয়ে তার আইস কোল্ড ব্যক্তিত্বের বন্ধুর সেই অভেদ্য আবরণ ভেঙে পড়ে হৃদয়ের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। খানিকক্ষণ নীরব থেকে প্রান্তিক হালকা ভাঙা স্বরে বলল, 5 দিন হলো সে ফিরেছে। বাবার আবদার মেটাতে। ট্রান্সফার নিয়ে ভর্তি হয়েছে। সম্ভবত এখন পুরোপুরি ঢাকাতেই থাকবে। এবার বল, তুই কি করবি? অভিরাজ চুপচাপ বসে রইল, তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল, কিন্তু চোখে কোনো অভিব্যক্তি ফুটল না। ভেতরে ভেতরে তার মনে একরকম করুণ হাসি ফুটল। আমায়রা। আজও সেই আগের মতো। তার বাবার প্রতি সেই সীমাহীন দুর্বলতা। এতটাই যে আবার এই শহরে ফিরে আসতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ পর, অভিরাজ ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, তার ওপর আমার আর কোনো অধিকার নেই, প্রান্তিক। আমি নিজের বলেই তাকে হারিয়েছি। আর সেই অধিকার ফেরানোর সাহস বা অধিকার, কিছুই আমার নেই। তার দৃঢ় কণ্ঠে যে হাহাকার লুকানো ছিল, তা এক মুহূর্তের জন্য হলেও প্রান্তিক বুঝতে পারল। প্রান্তিকের কণ্ঠ হঠাৎই দৃঢ় আর তীক্ষ্ণ হয়ে উঠল। তাহলে কি চুপচাপ বসে থাকবি? দেখবি, অন্য কেউ এসে তাকে নিজের বউ বানিয়ে নিয়ে চলে গেল? অভিরাজ এতক্ষণ পর্যন্ত নিজের ভাব ধরে রেখেছিল। কিন্তু প্রান্তিকের কথা যেন এক মুহূর্তে তার আত্মনিয়ন্ত্রণ ভেঙে দিল। তার চোখের সাদা অংশ রক্তবর্ণ হয়ে উঠল, আর মুঠি শক্ত হয়ে চেয়ারের হাতলে চাপতে লাগল। প্রান্তিক এই পরিবর্তন দেখে বাঁকা হেসে বলল, তোর মনে হয়, রুবায়েত খন্দকার এমনি এমনি তাকে ফিরিয়ে এনেছেন? আমার তো মনে হচ্ছে, তিনি আটঘাট বেঁধে প্রস্তুত হয়ে আছেন, মেয়ের জন্য একটা নতুন জামাই খুঁজে আনার জন্য। অভিরাজ আর কিছু বলল না। মুখে কোনো উত্তর না দিয়ে গটগট করে উঠে নিজের রুমের দিকে চলে গেল। তার পেছনে প্রান্তিকের চোখে যেন একটা বিজয়ের হাসি ফুটে উঠল। নিঃশব্দে মাথা ঝাঁকাল সে। তীর ঠিক জায়গায় গেঁথেছে। এবার শুধু অপেক্ষা করার পালা। দেখি, অভিরাজ এই যুদ্ধটা কতটা লড়তে পারে। প্রান্তিক তখনও স্টাডি রুমে বসেছিল, কিন্তু তার মনের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিল বন্ধুর মনে জেগে ওঠা সেই দহন। এই দহনের সমাপ্তি কোথায়? এরই মধ্যে আরও একটি সপ্তাহ কেটে গেছে। নতুন ক্লাসের চাপ আর আসন্ন প্রদর্শনীর প্রস্তুতি সামলাতে রাশাকে হিমশিম খেতে হচ্ছে। আগে এরকম কখনো হয়নি। তবে এবার মানহা তার পাশে তেমনভাবে থাকতে পারছে না। মেয়ের বিয়ের দায়িত্ব সামলাতে গিয়ে সে নিজেই ক্লান্ত। মা ছোটবেলায় মারা যাওয়া এবং একমাত্র সন্তান হিসেবে সব দায়িত্ব তার এবং তার বাবার কাঁধে। যদিও প্রান্তিকের পরিবার পুরোপুরি পাশে দাঁড়িয়েছে, তবুও মানহার বাবা মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখতে চান না। কাল এক্সিবিশন। এবার রাশা একাই পুরো দায়িত্ব হাতে নিয়েছে। মানহাকে পারিবারিক কাজের জন্য চট্টগ্রামে যেতে হয়েছে, যা বিয়ের আগে শেষ করতে হবে। তাই রুবাইয়ে তার রওশন খন্দকার এক্সিবিশনের ভেন্যু এবং সময় নির্ধারণে রাশাকে সাহায্য করেছেন। সব পেইন্টিং ও ভাস্কর্য সঠিকভাবে সাজানো হয়ে গেছে। এবারের প্রদর্শনী বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম এত বেশি আর্টপিস প্রদর্শিত হবে। আর পুরো আয়ের 50% চাইল্ড ওয়েলফেয়ার এ দান করা হবে। শুক্রবার সকাল থেকেই রাশা সব প্রস্তুতি সেরে রেখেছে। তবে পরিবারের কাউকেই সঙ্গে নিয়ে যাবে না। সে নিজের পরিচয়েই নিজেকে তুলে ধরতে চায়, পরিবারের পরিচয় নয়। এই প্রথমবার সে একা পুরোটা রিপ্রেজেন্ট করবে। রাশা ভিতরে ভিতরে উত্তেজিত, তার রক্তে এক ধরনের শিহরণ বয়ে যাচ্ছে। তবে নিজের অনুভূতি একদম চুপচাপ আর নির্লিপ্তভাবে ধরে রেখেছে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। তার মধ্যে কাজ করছে এক ধরনের সাহসী থ্রিল, যা তাকে এক নতুন অভিজ্ঞতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
দুপুরের সূর্য যখন আকাশে উজ্জ্বল, রাশা তার প্রস্তুতি শুরু করল। আজকের পোশাকটি ছিল তার নিজস্ব ডিজাইন, একেবারে পরিপূর্ণ শৈল্পিক সৃজনশীলতা। কালো সিকোয়েন্সের গাউনটি, যার হাতা সাদা রঙের, সেই সিম্পল বাট এলিগ্যান্ট স্টাইলের চমক, যেন রাশার নিজস্ব রুচির মূর্ত প্রতীক। গাউনটি তার শরীরের সিলুয়েটকে স্নিগ্ধভাবে আলিঙ্গন করছিল, যেন প্রতিটি সেলাই ছিল এক দৃষ্টিনন্দন শিল্পকর্ম। কানে শুধুমাত্র একজোড়া ডায়মন্ড ইয়ারিংস, সেগুলোর মৃদু ঝলক যেন রাশার চোখে এক প্রকার মিষ্টি দীপ্তি আনছিল। হাতে ছিল ক্রেডেন্সের একটি লেডিস ওয়াচ, যা তার সুডৌল হাতের সঙ্গে একটি অমোঘ রূপের অনুভূতি প্রদান করছিল। কোমরের কাছ থেকে 3 স্তরে কাটানো চুলগুলি সযত্নে খোলা ছিল। সামনের চুলগুলি কোমলভাবে তার মুখের দিকে ঝুঁকেছিল, যেন সেগুলোর প্রতিটি স্ট্রোক ছিল এক নরম, কাব্যিক চরণ। হালকা মেকআপে তার মুখাবয়ব আরও প্রাকৃতিক হয়ে উঠেছিল, যেন সে নিজের প্রকৃত সৌন্দর্যকে অল্প কিন্তু অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিল। সেই মুহূর্তে, যেন প্রকৃতির সাথে এক মায়াবী রিদমে নেচে চলেছে রাশা, তার প্রতিটি পদক্ষেপে শাশ্বত শোভা আর অনিবার্য আভা ছিল। বিকেলের আলো যখন মিষ্টি রঙে ভেসে উঠছিল, রাশা তার প্রস্তুতি সম্পূর্ণ করে ভেন্যুর দিকে রওনা দিল। এক্সিবিশন শুরু হতে আরও কিছুটা সময় বাকি ছিল, তবুও সে আগে এসে সবকিছু তদারকি করল। প্রতিটি আর্টপিস আর স্কাল্পচার সাবধানে সজ্জিত করা ছিল, যেন সেগুলো একে একে জীবন্ত হয়ে উঠছিল। তার চোখে ছিল এক ধরনের শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাস, যা পুরো ভেন্যুর পরিবেশকে উজ্জ্বল করে তুলেছিল। সন্ধ্যা হবার সাথে সাথে অতিথিরা আসতে শুরু করল। এই ধরনের প্রদর্শনীতে শুধুমাত্র সেই সব শৌখিন মানুষরা আসে, যারা শিল্পের গভীরে ডুবে থাকে, যারা প্রতি ব্রাশস্ট্রোক আর প্রতিটি মূর্তির মধ্যে খুঁজে পায় এক নতুন জগৎ। রাশা সবার সাথে হাসিমুখে কথা বলল, আর তার প্রতিটি শব্দ ছিল স্নিগ্ধ ও প্রগায়পূর্ণ। সে এত সাবলীলভাবে আর্টপিস আর স্কাল্পচারের মধ্যে লুকানো গল্পগুলো ব্যাখ্যা করছিল যে সবাই মুগ্ধ হয়ে শুনছিল। সময় গড়াতে গড়াতে একের পর এক বিক্রি হতে লাগলো আর্টপিসগুলো। প্রতিটি বিক্রি ছিল রাশার পরিশ্রমের স্বীকৃতি, তার আর্টের প্রতি গভীর ভালোবাসার প্রশংসা। সে বুঝতে পারছিল, আজকের এই মুহূর্ত তার জন্য কেবলমাত্র একটি শুরুর সংকেত, আর শিল্পের প্রতি তার নিষ্ঠা আর ভালোবাসার যাত্রা এখন আরও অনেক দূর এগিয়ে যাবে। বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। তবে সব জায়গায় কিছু সভ্য মানুষের মুখোশ পরা অসভ্য মানুষ তো থাকবেই। এরই মধ্যে আগমন ঘটল শওকত মাহমুদের। রুহির সামনে দাঁড়িয়ে তাকে বলল, ও মাই গড, রাশা, ইউভ বিকাম মাচ প্রিটিয়ার দেন বিফোর। সাথে সাথে রাশার ভিতরটা তেতো হয়ে উঠল। ইউ আর লুকিং প্রিটি, ইউ লুক বিউটিফুল। আজকের সন্ধ্যায় এমন অনেক কমপ্লিমেন্ট পেয়েছে রাশা। তবে এই মানুষটাকে তার সহ্য হয় না। কেবল বাবার বিজনেস পার্টনারের ছেলে বিধায় ভালো মতো কথা বলতে হয়। সবাই জানে শওকত মাহমুদ একটা পারভার্ট। রাশা শুধুমাত্র সৌজন্যমূলক একটা হাসি দিল। তাদের কথোপকথন আরও বাড়ার আগেই রাশার ডাক পড়ল। তাই সে দ্রুত কেটে পড়ল সেখান থেকে। রাশার কাছে আবার খবর এসেছিল যে আরেকটি স্কাল্পচার বিক্রি হয়েছে। এক পলকেই সে ওয়াশরুমের দিকে চলে গেল, যেন কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে পারে, একটু শান্তি পেতে পারে। কিছুক্ষণ পর, সে বেরিয়ে এসে আবার সবার মধ্যে মিশে গেল, তার উপস্থিতি যেন পুরো ভেন্যুতে নতুন এক আভা নিয়ে এসেছিল। আজকের এক্সিবিশনে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল তার মাস্টারপিস পেইন্টিং, যার নাম ছিল ব্লাডি সোয়ান। এই ছবিতে একটি ব্যালেরিনা ফুটে উঠেছে, যার পা থেকে রক্ত ঝরছে, মঞ্চটি রঙিন হয়ে যাচ্ছে রক্তের লাল বর্ণে, তবে সে নাচতে থাকছে এক চিরন্তন দৃঢ়তা ও আবেগে। এই পেইন্টিংটি ছিল সবচেয়ে দামি কাজ, এবং ইতোমধ্যেই তা বিক্রি হয়ে গিয়েছিল। রাশা তাই রুহির সাথে ক্রেতাকে দেখতে গিয়েছিল, কিন্তু সে সেখানে পৌঁছানোর পর ক্রেতাকে আর খুঁজে পায়নি। হঠাৎ, তার অনুভূতি বদলে গেল। সে তার পিছনে এক পুরুষালী উপস্থিতি অনুভব করল। তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে তখনও পিছনে না ফিরেই জানত, এটা কাকে হতে পারে। পুরুষালী কলনের অদ্ভুত এক মাদকতা যেন নাকে গিয়ে পৌঁছল, এবং রাশার শরীরে সেই পরিচিত অনুভূতি আবার ফিরে এলো। এক মুহূর্তের জন্য তারা দুজনেই স্তব্ধ ছিল, যেন সময় থেমে গেছে। অবশেষে, অভিরাজের গাঢ়, গভীর হাস্কি গলা ভেঙে দিল নীরবতা। ইউ আর লুকিং র্যাভিশিং, আমাইরা। মাই সাফায়া। তার বলা প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে ঠেকল। যে